আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 18 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। মেঘ তার অবাধ্য নেপল্য নিয়ন্ত্রণ করতে পারে না। সে পুনরায় তাকায় আদ্রিয়ানের দিকে, গভীর মনোযোগ সহিত পর্যবেক্ষণ করতে থাকে আদ্রিয়ানের মুখশ্রী। আদ্রিয়ান হয়তো মেঘের তাকিয়ে থাকার বিষয়টা উপলব্ধি করতে পারল। তার অস্বস্তির পরিমাণ বেড়ে যায়। কোনো নারীর সংস্পর্শে সে কখনো আসে নাই, তাই তার মধ্যে এক প্রকার জড়তা কাজ করে। আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, তোমার হাত আমার কারণে পুড়ে গিয়েছে, তাই সেই জায়গায় ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য এত রাতে তোমার রুমে এসেছি। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসে, যদিও তা সুখের হাসি নয়, বরং একরাশ অভিমান, অভিযোগ আর গুণের গহীনে লুকিয়ে থাকা কষ্ট আড়াল করার জন্য সে হাসে। আদ্রিয়ান সব দায়িত্ব পালন করে, কিন্তু সে শুধু উদাসী মেঘের প্রতি। মেঘ যে তার সর্বত্র উজাড় করে তাকে ভালোবেসেছে, তার জন্য 7টা বছর অপেক্ষা করেছে। তার ভালোবাসা আর অপেক্ষার মূল্য কি সে দিয়েছে? এটা কি আদ্রিয়ানের দায়িত্ব ছিল না? মেঘ শান্ত স্বরে আদ্রিয়ানকে প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার, আপনি কি সত্যি সব দায়িত্ব পালন করেন? মেঘের কণ্ঠে লুকিয়ে থাকা কষ্ট ছিল তা আদ্রিয়ান উপলব্ধি করতে পারে, কিন্তু সেই কষ্টের কারণ তা জানা নাই। তবে আদ্রিয়ান নিঃসংকোচে মেঘের প্রশ্নের উত্তর দেয়, অবশ্যই আমি সব দায়িত্ব পালন করি। কিন্তু হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলে তুমি মেঘ? কি এমন দায়িত্ব আছে যা আদ্রিয়ান রেদওয়ান পালন করেনি? আদ্রিয়ানের কথা শুনে মেঘ মনে মনে বলে, আপনার সকল দায়িত্ব, ভালোবাসা শুধু জিয়ার প্রতি। ও আপনার প্রেমিকা, আর আমি আপনার বউ হয়ে কখনো আপনার ভালোবাসা তো দূরের কথা, দায়িত্বও হাতে পারলাম না। কি অদ্ভুত বিষয়, তাই না? এই পৃথিবীতে প্রত্যেক ভীষণ স্বার্থপর, শুধু মেঘি বোকার মতো নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল। যে ভালোবাসা নাই কোনো পূর্ণতা, শুধু আছে অপেক্ষার যন্ত্রণা। মেঘ মনে ভাবনার মাঝে হঠাৎ আদ্রিয়ান তার হাতে ছেড়ে দেয়। আদ্রিয়ান বলে ওঠে, ডান মেঘ, তোমার হাতে মলম লাগানো শেষ। এখন আর ব্যথা করবে না, পোড়া জায়গাটা খুব দ্রুত শুকিয়ে যাবে। মেঘ তার হাতের কবজির কাছে পোড়া জায়গাটা দেখে এরপর আদ্রিয়ানকে বলে, আপনার দায়িত্ব শেষ আদ্রিয়ান স্যার? অবশ্যই। তবে এখন চলে যান রুম থেকে, ঘুমাবো আমি। ওকে, তুমি ঘুমাও মেঘ, আমি রুমে গেলাম। আদ্রিয়ান আর কথা পারে না, সে মেঘের রুম থেকে বের হয়ে যায়। মেঘ দরজা শব্দ করে বন্ধ করে দেয়, এরপর সে আবার তার বিছানায় শুয়ে পড়ে। তবে এখন মেঘের চোখে ঘুম আসছে না। কিছুক্ষণ আগে চোখ জুড়ে ঘুম ছিল, হঠাৎ এখন উধাও হয়ে গেছে। মেঘ তার মাথায় হাত ঠেকিয়ে ঘুমানোর চেষ্টা করে, তখনই তার নজর যায় তার পোড়া কবজির দিকে। সেখানে সাদা রঙের মলম লাগানো, যা একটু আগে আদ্রিয়ান দিয়ে গেছে। মেঘ বলে, ব্যথাও আপনি দিবেন আর ব্যথার জায়গায় মলমও আপনি লাগাই দিবেন। বাহ আদ্রিয়ান রেদওয়ান, কি দারুণ পরিকল্পনা আপনার। সত্যি আমি অনেক বড় ডক্টর। মেঘ কথাটা কি তার ব্যথার জন্য বলেছে, না নিজের মনের দুঃখের জন্য, তা বোঝা গেল না। একটু পর মেঘের ঘুম চলে আসে, মেঘ ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 9:30। জানালা ভেদ করে তপ্ত রোদের ঝলমলে আলো ঘরে প্রবেশ করে। আবিহা পিট করে চোখ খুলে তাকায়। কাল সারাদিন বিয়ের অনুষ্ঠানের কারণে বিশ্রাম নেওয়ার বিন্দু মাত্র সুযোগ হয়নি তার। রাতে শুল ভীষণ ক্লান্তি থাকায় চোখে ঘুম চলে আসে তার। খুব তাড়াতাড়ি কাল রাতে ঘুমিয়ে পড়েছে আবিহা। আবিহা তার চোখের উপর রোদের কিরণ অনুভব করে, সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যায় তার। বাড়ির নতুন বউ এখন সে, এত বেলায় অবধি ঘুমিয়ে থাকলে চলবে না। সময় দেখার উদ্দেশ্য বালিশের নিচে থাকা ঘড়ির মোবাইল খোঁজার জন্য পাশে ফিরে তাকায় সে। কিন্তু হঠাৎ সে খেয়াল করে সে কারোর বাহুডোরে বন্দি। খুব শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে কেউ। আবিহা যখন তার হাত অনুসরণ করে সামনে থাকা মানুষটার দিকে তাকায়, তার চোখ মুখ জুড়ে প্রশান্তি ছায়া বয়ে যায়। তার থেকে সামান্য অল্প দূরত্বে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে তার স্বামী কারান। কারানের ঘুমন্ত মুখ অবলম্বন করে আবিহা। ঘুমন্ত অবস্থায় কারানকে ভীষণ সুন্দর লাগছে, যদিও কারান যথেষ্ট সুদর্শন, তাকে সবসময় সুন্দর লাগে। কারানকে প্রথম দেখে আবিহা ছবিতে, যেটা তার বাবা তাকে দিয়েছিল, প্রথম দেখে কারানের প্রেমে পড়ে যায়। অষ্টাদশী আবিহার মনে প্রথম স্থান দেয় এই মানুষটাকেই, আর সেই শেষ। এরপর আবিহার বাবা যখন তাকে জিজ্ঞেস করে বিয়েতে তার সম্মতি আছে কিনা, আবিহা সূচক মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ সে রাজি। কারণ সে চায় এই ছবিতে থাকা মানুষটা যেন তার জীবনে বাস্তব হিসেবে ধরা দেয়। তার চোখে অসীম মায়া, সে হারিয়ে যেতে চায়। তার শরীর সহ মন ছোঁয়ায় বৈধতা শুধুমাত্র এই লোককে দিতে চায়। প্রথমবার যখন কারণ আবিহাকে দেখতে আসে, তখন আবিহা ড্রয়িং রুমে বসেছিল তাদের সামনে। ঘুমটার আড়ালে লুকিয়ে কিছুক্ষণ পর পর কারণকে দেখছিল সে, তার প্রিয় মানুষকে। সে চোখে দেখেছিল প্রথমবার। কারানের দেখার ওই তৃষ্ণা আজ অবধি মিটে নাই আবিহার। কনের পক্ষে থেকে আংটি পরিয়ে দেয় কারান আবিহার হাতে। এরপরে দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেয় বিয়ের দিন ঠিক করা হয়। কারান আর আবিহাকে যখন একান্ত কথা বলতে বলা হয়, তখন কারান সাহস জুটিয়ে আবিহার নাম্বার চায়। আবিহাও তার নাম্বার দিয়ে দেয় কারানকে। এরপর থেকে তারা একে অপরের সাথে প্রায় নিয়মিত কথা বলতো। কারান আর তার বিয়েটা তার কাছে ভালোবাসা পূর্ণতার কারণ। আবিহার শুরু থেকে কারানকে ভালোবেসে এসেছে। আবিহা অতীতের ঘটনা মনে করে আর কারানের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। কাল রাতে কারান তার সাথে রোমান্স বা বাসর করেনি, বরং রুমে এসে বলেছে জামা কাপড় বদলে ঘুমিয়ে পড়তে। আবিহা যখন ওয়াশরুম থেকে বিয়ের শাড়ি খুলে বের হয়ে আসে, তখন কারান তার দিকে এগিয়ে যায়। আবিহার মনে মধ্য ভয় আর সংকোচ ঘিরে ধরেছিল। তখন লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছিল সে। তবে আবিহা ভাবনার ভুল প্রমাণ করে।
কারণ তার গায়ে গহনা ধীরে ধীরে খুলে দেয়। এরপর তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, তাকে বলে ঘুমিয়ে পড়তে, কারণ আবিহাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল সারা রাত। আবিহা যখন কারণের মুখশ্রীর দিকে তাকিয়ে অতীতের কথা ভাবছিল, তখন হঠাৎ করে তার মনে এক তুপ্ত চাহিদা জেগে ওঠে। তার স্বামী নামক পুরুষের মুখমুঙ্গুলে একবার তার হাতের ছোঁয়া দিতে চায় সে। আবিহা ধীরে ধীরে তার হাত নিয়ে যায় কারণের মুখের কাছে। এরপর ধীরে ধীরে আলতো হাতে সমস্ত মুখমণ্ডল ছুঁয়ে দেয়। কারণের চোখ, মুখ, নাক, ঠোঁট আবিহার আঙ্গুল দিয়ে স্পর্শ করে। অন্যদিকে মেঘের ঘুম ভাঙে সকাল 9টায়। ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আজ আবিহার কারণের বউ ভাতের অনুষ্ঠান দুপুরের দিকে শুরু হবে আর বিকালের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ রাতে রিসোর্টে ছেড়ে আবিহাকে নিয়ে কারণদের বাসায় নিয়ে যাওয়া হবে। আমেরিকায় কারণের নিজস্ব বাসা আছে, কিন্তু বিয়ের উপলক্ষে কিছুদিন রিসোর্টে থাকতে হয়েছে তাকে। আজ তারা সকলে বাড়ি ফিরে নতুন বউ নিয়ে। মেঘ সকালে নাস্তা এখনও করেনি, যদিও এই বাড়ির সকলে সকাল 9টা বা 9:30টার সময় নাস্তা করে। মেঘের প্রচুর ক্ষুধা লাগছে, তাই সে পরিপাটি হয়ে রেডি হয়ে খাবার খাওয়ার উদ্দেশ্য রুম থেকে বের হয়। অন্যদিকে আদ্রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য বের হয়। মেঘ রুমের দরজা খুলে বাইরে বের হয়, তখনই তার সাথে দেখা হয় আদ্রিয়ানের। মেঘ একটু থমকে যায়, আদ্রিয়ান ও মেঘকে দেখে দাঁড়িয়ে যায়। তবে মেঘ কিছু বলে না। পাশ কাটিয়ে যখন চলে যাবে তখন আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, তোমার হাতের ক্ষতর কি অবস্থা? পুরো জায়গা কি শুকিয়ে গেছে? মেঘ আদ্রিয়ানের দিকে তাকায় না, সে অন্য পাশে থেকে বলে ওঠে, পুরো জায়গা কিছুটা শুকিয়ে গেছে। মেঘ আদ্রিয়ানের সাথে আর কথা বাড়ে না, সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আদ্রিয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে দেখে এই মেঘ সবসময় তাকে ইগনোর করার চেষ্টা করে কেন? মনে হয় তার থেকে দূরত্ব বজায় রাখতে পারলে মেঘ খুশি হয়। কিন্তু কেন? আদ্রিয়ান তো মেঘের সাথে খারাপ ব্যবহার করেনি, তবু মেঘের এত তার থেকে দূরে যাওয়ার তারা কেন? সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মেঘ। আদ্রিয়ানও তার পিছু পিছু নিচে নামে। তারও ভীষণ ক্ষুধা লাগছে। টেবিলে বসে প্রত্যেকে সকালে নাস্তা করছে। আবিহার কারণ দুইজনে পাশাপাশি এক চেয়ারে বসে আছে, আর ফারহানা বেগমের সকল প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। আবিহার নতুন বউ, তাই তাকে কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছে ফারহানা বেগম। মেঘ টেবিলের কাছে যায়। ফারহানা বেগম মেঘকে দেখে বলে, আরে মেঘ, তুমি এসে পড়েছো? এত দেরি করে কেন ঘুম থেকে উঠেছ? এখন তাড়াতাড়ি খাবার খেতে বসো, নিশ্চয়ই অনেক ক্ষুধা লাগছে। মেঘ মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয়, জি আন্টি। মেঘ খাবার টেবিলে বসে পড়ে। ফারহানা বেগম তার প্লেটে খাবার বেড়ে দেয়। আদ্রিয়ানও খাবারের টেবিলে উপস্থিত হয়। সকলে গুড মর্নিং জানিয়ে খাবার খেতে যায়। আদ্রিয়ান যখন প্লেট থেকে খাবার তার মুখে তুলবে, তখন হঠাৎ মেঘের কণ্ঠ শোনা যায়। কণ্ঠটা পরিচিত লাগে আদ্রিয়ানের কাছে। এইটা তো জিয়ার কণ্ঠ। কিন্তু জিয়া এত সকালে এখানে কি করছে? আদ্রিয়ান খাবার খাওয়া থামিয়ে মাথা উঁচু করে সামনের দিকে তাকায়। তার সামনে টেবিলের কাছে দাঁড়িয়ে আছে জিয়া। জিয়াকে দেখা মাত্র আদ্রিয়ান মেজাজ বিগড়ে যায়, মুখের অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায়, চেহারার রাগে আর গম্ভীরতা ফুটে ওঠে। কাল রাতে জিয়া বলেছিল যে বাসায় চলে যাবে, তবে এত সকালে সে কি করে চলে আসলো? আদ্রিয়ান লক্ষ্য করে জিয়ার পরনে রাতের আগের জামা। তবে কি জিয়া কাল রাতে বাসায় যায়নি? সারা রাত রিসোর্টে থেকেছে। অবশ্যই নির্লজ্জ আর বেহায়া মেয়ে। ও এখানে থেকে যেতেই পারে, অসম্ভব কিছু না। আদ্রিয়ান জিয়ার দিকে তাকিয়ে বলে, জিয়া, তুমি এত সকালে এখানে? কাল রাতে বাসায় যাওনি? আদ্রিয়ানের প্রশ্ন শুনে জিয়া উত্তর প্রদান করতে যাবে তার আগে ফারহানা বেগম বলে ওঠে, কাল রাতে জিয়া যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল, তখন হঠাৎ আমার সাথে দেখা হয়। এত রাতে মেয়েটা একা একা বাড়ি ফিরবে, সেটা ভালো দেখায় না। আজ সকালে যেহেতু বউ ভাতের অনুষ্ঠান আছে, তাই জিয়াকে আমি কাল রাতে যেতে দেইনি, জোর করে রিসোর্টে থাকতে বাধ্য করেছি। ফারহানা বেগমের কথায় জিয়াও সম্মতি দিয়ে বলে, আমি কাল রাতে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আন্টি যেতে দেয়নি। আদ্রিয়ান, তুমি কি আমার থেকে যাওয়ার কথা শুনে খুশি হওনি? আদ্রিয়ান টেবিলে বসে থাকা সকলের সামনে জিয়াকে কড়া কথা শোনাতে পারবে না, তার সুযোগ হয়তো জিয়া নিয়েছে। আদ্রিয়ান জিয়ার দিকে দাঁত খটমট করে তাকিয়ে ছোট করে জবাব দেয়, মেঘ এতক্ষণ সব চুপচাপ শুনছিল। মেঘ তাকায় আদ্রিয়ানের মুখের দিকে। জিয়াকে দেখে আদ্রিয়ান খুশি হয়েছে। কথাটা স্বীকার করলেও তার মুখে খুশির ঝলক দেখা গেল না, বরং তার চোখ মুখ শক্ত করে রেখেছে। আদ্রিয়ান জিয়ার প্রেমিকা, কিন্তু তাকে দেখে আদ্রিয়ান খুশি হয়নি কেন? হয়তো জিয়া আর আদ্রিয়ানের মধ্যে মান অভিমান চলছে। কাল রাতে জিয়া তাদের দুইজনকে একসাথে দেখেছিল, তাই হয়তো ঝগড়া করেছে দুইজনে। যদিও এতে মেঘের কোনো দোষ নাই, সে ইচ্ছা করে আদ্রিয়ানের কাছে যেতে চায়নি। জিয়া আদ্রিয়ানের প্রেমিকা, তাই তাদের মধ্যে মান অভিমান আর ঝগড়া স্বাভাবিক বিষয়, এটা মেঘের দেখার বিষয় না। মেঘ তার খাবার খাওয়ার উপর মনোযোগ দেয়। জিয়া আদ্রিয়ানের পাশে চেয়ারে বসে। ফারহানা বেগম তাকে খাবার বেড়ে দেয়। জিয়াও খেতে শুরু করেন। ফারহানা বেগম জিয়াকে বেশ পছন্দ করেন আদ্রিয়ানের বউ হিসাবে। উনি মনে করেন আদ্রিয়ান হয়তো জিয়াকে ভালোবাসে। অবশ্য জিয়ার মতন এমন মডার্ন মেয়ে আদ্রিয়ানের যোগ্য, তাই উনি চান জিয়া যেন আদ্রিয়ানের বউ হয়। মেঘ সহ সকলে খাবার খাওয়ার উপর মনোযোগ দেয়, তবে জিয়া তার খাওয়া বাদ দিয়ে আদ্রিয়ানের প্লেটে উকি ঝুঁকি দিচ্ছে। বাটি থেকে কখন ভাত, তরকারি সহ অন্যান্য সবজি আদ্রিয়ানের প্লেটে তুলে দিচ্ছেন। জিয়ার কাণ্ডে আদ্রিয়ান যথেষ্ট বিরক্ত, ইচ্ছা করছে একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলতে। তার জীবনে সে অনেক মেয়ে দেখেছে, তবে জিয়ার মতন এমন বেহায়া আর ফাজিল মেয়ে দেখে নাই। জিয়া আদ্রিয়ানের চুপ থাকার সুযোগ নিয়ে ওর প্লেটে যখন ডাল দিতে যাবে, তখনই আদ্রিয়ান ধমক দিয়ে বলে ওঠে,
জিয়া, বিয়াদমির একটা লিমিট থাকে। তুমি নিজের প্লেটে খাবার না দিয়ে আমার প্লেটে খাবার দিচ্ছ কেন? তোমাকে কি বলেছি যে আমার ডাল ভাত বা অন্যান্য তরকারি লাগবে? অতিরিক্ত পাকনামি করতে যাও কেন তুমি, হ্যাঁ? আমি তোমার সিনিয়র ডক্টর হই। সিনিয়রের সাথে কেমন ব্যবহার করতে হয় তা কি তোমার জানা নাই? ইরফান স্যারের মতো ভালো মানুষের ঘরে তোমার মতো বিয়াদব মনে কি করে জন্ম হয়েছে? আরেকটা যদি এমন ফাজলামি করতে দেখি আমার সাথে থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দিব। ফাজিল বিয়াদব কোথাকার। আদ্রিয়ানে এমক ধমক শুনে জিয়া সহ টেবিলে থাকা সকলে ভয় পেয়ে যায়। জিয়া মুখ ভয়ে কচমুচুক হয়ে গেছে। আদ্রিয়ান আগেও জিয়াকে ধমক দিয়েছে, তবে কখন সকলের সামনে এমন করে দেয়নি। ফারহানা বেগম জিয়ার পক্ষে কোনো কথা বলতে গিয়েও আদ্রিয়ানের রাগ দেখে থমে যায়। মেঘ আদ্রিয়ানের ধমক শুনে তবে সে তার খাবারের প্রতি মনোযোগ দেয়। আদ্রিয়ান খাবার শেষ না করে রাগ করে টেবিল থেকে উঠে চলে যায়। তবে যাওয়ার আগে একবার মেঘের দিকে তাকায়, কিন্তু মেঘ সম্পূর্ণ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছেন। আশেপাশে ঘটনার বিষয় তার খেয়াল নাই। পরবর্তী পার্টও খুবই তাড়াতাড়ি দেওয়া হবে, তো স্ক্রিনে ভেসে উঠবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।